হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউস। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছে তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। সুদীপ্তা কোথায়? সুদীপ্তার কি বিয়ে হয়ে গেছে? সুদীপ্তা দিদি কি আর আসবে না ভিডিও করতে? তো চলে এসেছে আজকে আপনাদের মধ্যে সুদীপ্তা, অনেক দিন পরে। এবং ওর থেকে শুনে নিন ও কেন আসেনি। আমি মোটামুটি বলেছিলাম যে ওর এক্সাম আছে, তো বাকিটাও বলে দিচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি আমার এক্সাম ছিল। অ্যাকচুয়ালি দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো তো সব পরপর ফেস্টিভ্যাল ছিল, তো ততদিন আমি শুট কন্টিনিউ করেছিলাম। এবার আমার 16 তারিখ এক্সাম ছিল, তো তার জন্য ফার্স্ট 15-16 দিন আমি মানে নভেম্বর গেল, নভেম্বরের ফার্স্ট 15-16 দিন তো ওই জন্য শুট করিনি। দেন তারপরে তারপরেও আমার একটা এক্সাম হওয়ার কথা ছিল, যেটা পোস্টপন হয়েছে আপাতত বা ডিলে হয়েছে। আর মাঝে আমরা ঘুরতেও গেছিলাম, যেখানে শিলাজিতও গেছিল। তো সেই সব কিছু মিলেই এতদিন প্রায় 1 মাস হয়ে গেল আমি শুটে আসতে পারিনি। 1 মাস বাদেই তুই করছিস? এক্স্যাক্টলি পুরো 1 মাস বাদেই আমি শুটে এসেছি। তো এটাই হচ্ছে কারণ। আর আশা করছি এখন মোটামুটি কন্টিনিউ আমাকে আবার দেখতে পাবেন। আর আমার নিজেরও অনেক ভালো লেগেছে। আমি দেখছিলাম ওদের ভিডিওতে যে সব কমেন্ট বক্সে আপনারা অনেকেই আমার কথা জিজ্ঞেস করছেন আমাকে মিস করে। অনেকে তো দেখলাম সুদীপ্তা আপু নাহলে চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেবো, এরকম কিছু কমেন্টস দেখেছি। তো সুদীপ্তা আপু ছাড়া ভিডিও জমে না বা এরকম অনেক কিছু ছিল কমেন্ট। এক্স্যাক্টলি, তো এগুলো দেখে আমার খুব ভালো লাগছে। আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল যে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রাপ্তি, বা এই যে এত বছর ধরে আমরা কাজ করছি, তো আপনাদের মাঝে কোথাও গিয়ে আমরা নিজেদেরকে রাখতে পেরেছি, বা মানে আমাদের অ্যাবসেন্সটা যে আপনাদের কাছে কতটা মানে একটা মিস করার মতো, বা আমাদের যে ইম্পর্টেন্স একটু হলেও আপনাদের কাছে রয়েছে, তো সেটা না এই অ্যাবসেন্সটাই ফিল করায়। তো যেটা কিন্তু আমাদের কাছে একটা বিশাল বড় পাওয়া, বিশাল মানে একটা বড় প্রাপ্তি। এবং থ্যাংক ইউ সো মাচ আমাদের এত ভালোবাসার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য, আমাদের চ্যানেলকে এত ভালোবাসার জন্য, এবং আমাদের সবসময় এইভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আশা করছি এইভাবেই আমরা চ্যানেলটাকে এগিয়ে নিতে পারবো, এবং আমাদের ফ্যামিলি আরো 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 অনেক বড় হবে আপনাদের ভালোবাসার সাথে। তো চলুন আজকে চলে আসি ভিডিওতে। তো আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশে একটা খুবই একটা টানাপোড়েন বলুন, বা একটা অদ্ভুত একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যেটা আমরা জানি না যে কোনটা ঠিক কোনটা ভুল। ইভেন আমরা এই ব্যাপারটার সাথে ওয়াকিবহল ছিলাম না, কারণ আমরা বললাম যে আমরা মাঝখানে ঘুরতে গেছিলাম, তো সেখানে অবভিয়াসলি কোনো নেটওয়ার্ক ছিল না, টিভি ছিল না, বা কিছুই ছিল না। তো আমাদের কাছে সময়ও ছিল না যে আমরা এই নিউজগুলো ফলো করি, কারণ Exactly. মানে আপনারা জানেন যে বেড়াতে গেলে কিরকম একটা হাড়ির মধ্যে থাকতে হয়। একদমই তাই। তো এখানে এসে সংবাদ মাধ্যম থেকে যেটুকু বুঝতে পেরেছি, বা ওই হেডলাইনগুলো দেখে যেটুকু বুঝতে পেরেছি, যে একটা সাম্প্রদায়িক একটা টানাপোড়েন চলছে বাংলাদেশে, এবং ইসকন নিয়ে আই থিঙ্ক কিছু না কিছু হচ্ছে। এবার আমরা এখনো পর্যন্ত ক্লিয়ারলি ব্যাপারটা জানি না, বা ক্ল্যারিটি আমাদের কাছে নেই। তো আজকে আমরা একটা ভিডিও পিক করেছি, যেটা আমরা দেখবো, আর সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করবো যে বিষয়বস্তু কি, এবং যে চ্যানেল থেকে পিক করেছে সেটাও খুব অথেন্টিক একটা চ্যানেল, এবং আমরা সেই চ্যানেলটাকে খুব একটা বেঞ্চমার্ক হিসাবে ফলো করি। তো চ্যানেলটা হচ্ছে কি কেন কিভাবে, এবং ভিডিও টাইটেল হচ্ছে কে এই চিন্ময় কৃষ্ণ দাস। তো চলুন আগের ভিডিওটা আমরা দেখি, তারপর তো আলোচনা করছি। এবং ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায়, তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট প্রিন্ট কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। সনাতন সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার এবং জামিন নামঞ্জুরের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা একজন আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের পর থেকে ভারতের উদ্বেগ এবং ইসকনের বিবৃতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অথচ মাত্র কয়েক মাস আগে খোদ ইসকনই চিন্ময় কৃষ্ণ দাসকে তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছিল। বর্তমানে ব্যাপক আলোচিত সমালোচিত চিন্ময় কৃষ্ণ দাস আসলে কে, সে সম্পর্কে জানব কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে সনাতন ধর্মের একজন প্রভাবশালী নেতা এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। তার আসল নাম চন্দন কুমার ধর। তিনি সনাতন সম্প্রদায়ের মধ্যে ব্যাপক জনপ্রিয় হলেও সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ধর্মীয় শিক্ষা ও দর্শনের প্রতি তার গভীর অনুরাগ এবং সনাতনী সম্প্রদায়ের একাধিক সংগঠনের নেতৃত্ব তাকে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে।
চিন্ময় কৃষ্ণ দাস দীর্ঘদিন ধরে চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত পুণ্ডরিক ধামের নেতৃত্ব দিয়ে আসছেন, যা সনাতনী ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত। এই পুণ্ডরিক ধাম রাধারানীর বাপের বাড়ি হিসেবে পরিচিত। ইসকনের আচার্যবর্গের অন্যতম শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ এই পুণ্ডরিক ধাম থেকেই বাংলাদেশে প্রথম মন্দির ভিত্তিক ইসকনের কার্যক্রম শুরু করেন। এমন গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থস্থানের নেতৃত্ব দেওয়ার কারণে চিন্ময় কৃষ্ণ দাস তার অনুসারীদের কাছে চিন্ময় প্রভু হিসেবে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। তার বক্তৃতা, ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন এবং ভক্তদের প্রতি আবেগপূর্ণ দিক নির্দেশনা তাকে সনাতন সম্প্রদায়ের একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়। গত 31 অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনকে আসামি করে চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা করার কারণে ফিরোজ খানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। মামলার অভিযোগে বলা হয়, 5 আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান সংঘটিত হওয়ার পর চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্ট স্তম্ভের উপর বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করেছিল। 25 অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে চট্টগ্রামের লালদিঘি মাঠে একটি মহাসমাবেশ আয়োজন করা হয়। সেই মহাসমাবেশের সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার টানানো জাতীয় পতাকার উপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইসকন গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে, যা একটি স্বাধীন রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকারের শামিল। সেই রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে চট্টগ্রামে নেওয়া হয়। চট্টগ্রাম মহানগর হাকিম আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। চিন্ময় দাসের জামিন বাতিলের পর আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। তাকে বহনকারী প্রিজন ভ্যানটি ঘিরে ধরে কয়েক ঘন্টা আটকে রাখে বিক্ষুব্ধ হিন্দুরা। এমন পরিস্থিতিতে প্রিজন ভ্যান থেকেই পুলিশের হ্যান্ডমাইকে চিন্ময় কৃষ্ণ দাস তার সমর্থকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানান। কিন্তু তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এরপর পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। উগ্র হিন্দুত্ববাদীরা চট্টগ্রাম আদালতের আশেপাশে ব্যাপক ভাঙচুর করে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে থাকে। এমনকি তারা আশেপাশের মসজিদে পর্যন্ত হামলা চালায়। তখন সাধারণ ছাত্র জনতাও বিক্ষোভকারী হিন্দুত্ববাদীদের প্রতিহত করার চেষ্টা করে। এক পর্যায়ে হিন্দু জঙ্গিরা সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এছাড়াও সংঘর্ষে আরও অন্তত 20 জন আহত হয়। এই ঘটনা থেকেই পরিষ্কার হয় যে হিন্দুত্ববাদী ইসকনের সন্ত্রাসীরা আগে থেকেই অস্ত্রশস্ত্র নিয়ে বড় ধরনের সহিংসতার জন্য প্রস্তুত ছিল। চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের পরপরই ইসকন বিষয়টিতে ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছিল। সেখানে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে ইসকনের একজন গুরুত্বপূর্ণ নেতা। বিষয়টি যদিও পুরোপুরি সঠিক নয়, কারণ পূর্বে তিনি ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে গত জুলাই মাসে চিন্ময়কে ইসকন থেকে বহিষ্কার করা হয়। মাত্র কয়েকদিন আগে চট্টগ্রামের হাজারীগলিতে একটি সংঘর্ষের ঘটনার পরও ঢাকায় সংবাদ সম্মেলন করে ইসকন বাংলাদেশ জানিয়েছিল যে চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে শিশু নিপীড়নেরও অভিযোগ রয়েছে। 2013 সালের 6 অক্টোবর ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস চিন্ময়ের উপর সাময়িক বিধিনিষেধও আরোপ করেছিল। সেখানে বলা হয়, 18 বছরের কম বয়সী কেউ যাতে তার সান্নিধ্যে না যায় এবং চিন্ময় দাস যেন ইসকনের কোনো অবকাঠামোতে রাত্রি যাপন না করতে পারে। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা এবং রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়েও গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে ভারত সরকার এবং ভারতীয় গণমাধ্যমগুলো অত্যন্ত বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। চিন্ময় দাসের গ্রেফতারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভার সামনেও বিক্ষোভ করেছে বিজেপির বিধায়করা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ঘটনা বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের উপর চরমপন্থীদের দ্বারা ধারাবাহিক হামলারই অনুসরণ। বাংলাদেশ সরকার এর বিপরীতে বলেছে, এমন অপ্রমাণিত বিবৃতি দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। ভারতীয় গণমাধ্যমগুলো বরাবরের মতোই এই ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করছে।
আদালতে হিন্দুত্ববাদীদের আক্রমণে একজন নিরীহ আইনজীবী খুন হওয়ার বিষয়টি পাশ কাটিয়ে তারা বাংলাদেশে হিন্দু নির্যাতনের কাল্পনিক ঘটনা প্রচার করছে। এমন কোনো ঘটনা যদি ভারতে ঘটত, একদল মুসলিম কোনো আদালত প্রাঙ্গণে একজন হিন্দু আইনজীবীকে নির্মমভাবে হত্যা করেছে, তাহলে এতক্ষণে তার প্রতিশোধ হিসেবে আরো বহু মুসলিমকে প্রাণ দিতে হতো। কিন্তু বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি মোটেও অতটা ভয়াবহ নয়। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনে যতটা না শেখ হাসিনার ক্ষতি হয়েছে, তার চেয়েও বেশি ক্ষতি হয়েছে ভারতের। কারণ এর মধ্য দিয়ে বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের অবসান হয়েছে। তাই ভারত যে কোনো মূল্যে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ভারতের দালাল হিন্দুত্ববাদী গোষ্ঠী ক্রমাগত হিন্দু মুসলিম দাঙ্গা তৈরির চেষ্টা করে যাচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাস সেই ভারতীয় দালালদের অন্যতম একজন নেতা। চট্টগ্রামের হিন্দুত্ববাদীদের যে মহাসমাবেশে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে, সেই সমাবেশ থেকেও তারা ঢাকা শহর অবরোধ করার হুমকি দিয়েছিল। হাসিনা সরকার পতনের পর মাত্র 3 মাসে তারা যত প্রতিবাদ করেছে, বিগত 15 বছরেও তারা এর সামান্যও করেনি। চিন্ময় কৃষ্ণ দাসের মতো ভারতীয় দালালেরা আসলে সাধারণ সনাতন হিন্দুদের ধর্মীয় আবেগকে পুঁজি করে বাংলাদেশে ভারতীয় হিন্দুত্ববাদ কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে। ভারতে যেহেতু উগ্র হিন্দুরা সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করছে, তাই বাংলাদেশেও সেই সাম্প্রদায়িক পরিস্থিতি আনার জন্য তারা বাংলাদেশে মুসলিম বিরোধী বিভিন্ন কাজ করে যাচ্ছে, যাতে করে বাংলাদেশের মুসলমানরা সংখ্যালঘু হিন্দুদের উপর ক্ষেপে যায় এবং এর মাধ্যমে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়। হিন্দুত্ববাদী সংগঠন ইসকন কিভাবে বাংলাদেশে হিন্দুত্ববাদী ষড়যন্ত্র বাস্তবায়ন করছে সে সম্পর্কে আরো জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। তো যতটা আমরা বুঝতে পারলাম এই ভিডিওর মাধ্যমে, কারণ এই ভিডিওটাকে আমরা বেস হিসেবে ধরবো, কারণ আমরা আগেও বলেছি চ্যানেলটা হচ্ছে যথেষ্ট অথেন্টিক হিসেবে আমরা মনে করি এবং এখানে যা কিছু বলা হয়েছে বা যা কিছু তথ্য সরবরাহ করা হয়েছে সেটা আমরা অবশ্যই সঠিক হিসেবেই ধরে নিচ্ছি। তো এখানে হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস, যার আসল নাম আসল পরিস্থিতি সমস্ত কিছু এখানে ডেসক্রিপশনে দেওয়া মানে ডেসক্রাইব করা হয়েছে। তো তিনি অ্যাকচুয়ালি মানুষ হিসাবে খুব একটা ভালো না, যেটুকু বুঝলাম, মানে র্যাশনালি তিনি খুব একটা ভালো নন এবং তিনি অনেক হয়তো আনএথিক্যাল কাজকর্ম করেছেন, যার জন্য তাকে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে ইসকন কমিউনিটি থেকে, তার নিজের কমিউনিটি থেকে। এক্স্যাক্টলি। এবং তার নামে অনেক কিছু কেস রয়েছে, ইত্যাদি ইত্যাদি তো রয়েছে। এবং তারপরে হচ্ছে আমরা যে পতাকা উত্তোলনের যে ঘটনাটা এখানে দেখলাম, যেটা একদমই আমরা জানতাম না, তো সেটাও আমরা জানতে পারলাম। এবং তাকে যখন গ্রেপ্তার করা হয়, তারপর তার জামিন না দেওয়ার কথা বলা হয়, তখন হচ্ছে কোর্টের সামনে একটা বড় একটা দাঙ্গা মতো সৃষ্টি হয় এবং দুতরফা ভাবে একটা হাতাহাতি চলে, যেটা হচ্ছে আগে অবভিয়াসলি এখানে দেখানো হচ্ছে যে উগ্র হিন্দু যারা তারাই ফার্স্ট স্টার্ট করেছিল। তো তারপরে হচ্ছে একজন মুসলিম আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয় হিন্দুদের তরফ থেকে, যেটা অত্যন্ত একটা নিন্দনীয় ঘটনা এবং যার আমরা মানে তীব্র নিন্দা জানাচ্ছি এবং কখনোই এটা কোনোভাবেই কাম্য না। যত বড় দাঙ্গা যাই হয়ে যাক না কেন, একটা মানুষকে আমরা তার ভুল হোক দোষ হোক হোয়াটএভার যাই হোক না কেন, তাকে এরকম ভাবে আমরা কুপিয়ে মারতে পারি না, সেই অধিকার আমাদের কারণ নেই। তো সেটা খুব নিন্দনীয় ঘটনা এবং এটার উপর বেস করে যদি কোনো ঝামেলা বা দাঙ্গা বাড়ে, এটাই স্বাভাবিক এবং এটাই হয় জেনারেলি, এটাই আমরা হবে। দেখতে পেলাম যে সেখানে কতগুলো মসজিদের উপরেও হামলা করা হয়েছে এবং মানে সেই দাঙ্গাটা খুব মানে আগুনের মতো স্প্রেড করে গেছে এবং মানে তাদের ভাবা উচিত ছিল যে কোথাও গিয়ে তারা বাংলাদেশের সংখ্যালঘু এবং সেক্ষেত্রে তাদের উপর যে এখন হামলাগুলো হচ্ছে তার সূত্রপাত হয়তো সেটাই এবং সেখানে গিয়ে তাদেরও উপরে দায় বর্তায়, সেই ঘটনার জন্যই হয়তো এই বিষয়টাগুলো ঘটছে। তো এটা মানে একদমই আর কি তাদেরকে নির্ভুল এবং মুসলিমরা দোষী এরকম বলে দেওয়াটা হয়তো আমাদের ক্ষেত্রে ভুল হবে। তবে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে, উভয় দিক থেকেই সেটা শান্তির পর্যায়ে নিয়ে যাওয়া উচিত এবং দুজনকেই সংযত থাকা দরকার রয়েছে। তারপরেও দেখলাম যে ইসকন থেকে তাকে মানে বহিষ্কার তো করা হয়েছে, কিন্তু পরে বলা হয়েছে তিনি ইসকনের একজন বিশিষ্ট একজন ব্যক্তি। তো এটাও তো কোথাও গিয়ে একটা কোথাও হিপোক্রেসি ব্যাপার চলে আসলো। এবং আমরা যদিও জানি না যে এখানে যেটা বলা হয়েছে যে ইসকনে কিছু আর কি দালাল রয়েছে যারা হচ্ছে সাম্প্রদায়িক একটা বাটোয়ারা বা একটা উস্কানিমূলক কাজকর্ম করছে এবং যার অন্যতম একজন বিশিষ্ট মানুষ বা নেতা হচ্ছেন এই চিন্ময় কৃষ্ণ দাস। তো এটা কতটা ব্যাপারটা হচ্ছে পরিস্থিতির উপর ভিত্তি করে সবাই এখন ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে এবং সেখানে দাঁড়িয়ে
মানে পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে যে সমস্ত বিশিষ্ট মানুষজন রয়েছে ক্ষমতাধর, তারা সবাই এখন নিজের নিজের ফায়দা দেখতে শুরু করেছে এবং আসল আর কি ব্রেন ওয়াশ কোথাও কি সাধারণ মানুষের ওপর করা হচ্ছে এবং তারাই কোথাও কি ভিকটিম হচ্ছে এবং তারাই কোথাও কি এইভাবে কুপিয়ে হত্যা বলুন, ঘরবাড়ি জ্বালানো বা তাদের সম্পত্তি নষ্ট সবকিছুর আর কি তারা আর কি সেই পর্যায়ে দিয়ে যাচ্ছে। তো এটা কখনোই একটা মানে ডেমোক্রেটিক দেশে কখনোই এই ধরনের পরিস্থিতি কাম্য না। এবং যখন কিছুদিন আগে এই ধরনের একটা বিশাল পরিস্থিতি এবং সরকার চেঞ্জ মানে একটা বিষয় ঘটে গেছে, সেখানে দাঁড়িয়ে একটু নিজেদেরকে কোথাও গিয়ে হিন্দু বলুন মুসলিম বলুন সবাইকে একটু সংযত থাকা উচিত এবং ততদিন না নির্বাচিত সরকার আসে ততদিন পর্যন্ত মানে সুষ্ঠুভাবে আর কি দেশটাকে পরিচালনা করতে বা আপনাদেরই নিজেদের উন্নয়নের জন্য নিজেদের দেশকে এগিয়ে তোলার জন্য নিজেদেরকে সচেষ্ট থাকা উচিত। এইটা মানে মুখ্য ভূমিকা হওয়া দরকার বাংলাদেশিদের জন্য। একদমই তাই। এবং কোনো দল মানে হিন্দু বলুন মুসলিম বলুন বা কোনো রাজনৈতিক দল বলুন কোনো দিক থেকেই যেন হিংসাত্মক কোনো কিছু স্টেপস না আসে, এই যে মানুষজনকে কুপিয়ে মারা হচ্ছে বা মানে এইগুলো কেনই বা হবে। তো এগুলো সত্যি এটা খুবই বাজে একটা জিনিস চলছে এবং এটা যেন আর কন্টিনিউ না হয় বা একটা মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল যেন একটা আইনি ব্যবস্থা বা কারফিউ হোক হোয়াট এভার যেটাই হোক না কেন সেটা যেন মানে জারি করা হয় বা ব্যাপারটাকে যেন থামানোর চেষ্টা করা হয় নাকি আরো বাড়ানোর চেষ্টা করা হয়। এবং যদি আমাদের ইন্ডিয়ান মিডিয়ার কথা বলি তো এটা তো একটা রয়েছে যে অবভিয়াসলি যখন কোনো কিছু হয় তখন সেটাকে নিয়ে একটু বাড়িয়ে চাড়িয়ে বলা হয়, সেটা ইন্ডিয়া বাংলাদেশ বলুন বা যে কোনো দেশের ক্ষেত্রেই বলুন এটা হয়েই থাকে। মিডিয়ার কাজই হচ্ছে এটা, ইভেন শুধু অন্য দেশ না, ইন্টারন্যাশনাল নিউজ না, নিজেদের দেশেও যদি কোনো কিছু হয় সেটাকেও অনেক বাড়িয়ে চাড়িয়ে বলা, তবেই তাদের হচ্ছে নিউজ আর কি মানে ব্যাচে আর কি। তো সেটা তো একটা আলাদাই সেগমেন্ট চলে গেল। তবে এক্ষেত্রে কিছু বাংলাদেশি মানুষ বা বাংলাদেশি সাধারণ জনগণেরও ভূমিকা থাকে। মানে আমরা যখন সোশ্যাল মিডিয়া খুলি আমাদের অনেক কিছু এমন পোস্টার দেখি তারা প্রচুর প্রচুর উস্কানিমূলক মানে মন্তব্য করে। এমন নয় যে শুধুমাত্র ইন্ডিয়া মিডিয়া থেকে এই বিষয়গুলো আসে। তো এই বিষয়গুলো কোথাও গিয়ে না মানে দুটো দেশকে মানে পারস্পরিকভাবে অনেক দূরে নিয়ে চলে যাচ্ছে এবং আমরা যে প্রতিবেশী থেকে আমরা বেশি শত্রু হয়ে উঠছি। এই জিনিসগুলো থেকে যদি আমরা আস্তে আস্তে একটু বিরত থাকতে পারি, পূর্বে যে ধরনের পরিস্থিতি ছিল আমাদের মধ্যে বা যে ধরনের সম্পর্ক ছিল সেই সম্পর্ক যদি ফিরে আসতে পারি তাহলে হয়তো দুটো দেশের জন্যই খুব ভালো। একদমই তাই। তো যাই হোক আমরা এটাই চাইবো যে যত তাড়াতাড়ি পরিস্থিতি একটা ব্যালেন্স অবস্থায় বা একটা স্টেবল অবস্থায় আসুক এবং কোনো যেন হিংসাত্মক জিনিস আর না ঘটুক বা রিপিটেশন না হোক, এটাই হচ্ছে। কারণ অলরেডি বাংলাদেশ অনেক প্রাণ হারিয়েছে, আর যেন নতুন করে কোনো প্রাণ না হারাক। তো এখানে আপনারাও কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই বিষয়ে কি মতামত, আর এইরকম যদি ভিডিও বা এই টপিকের উপর আরও যদি অন্যান্য ভিডিও চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই এই রিলেটেড আরও ভিডিও নিয়ে আসবো। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যদি আপনারা ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে আপনারা জয়েন করতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।